আমরা এমন একজন মানুষের সঙ্গে আজ চর্চার স্টুডিওতে বসেছি, যিনি একাই আসলে পুরো জাতির পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবাদ করে যাচ্ছেন, একাই দাঁড়াচ্ছেন। মানুষকে দাঁড়ানোর জন্য আহ্বান না জানালেও তার এই দাঁড়িয়ে থাকাটাই একটা আহ্বান। সে আহ্বান কেউ শুনছে কি না সেটা আমরা এখনও সেভাবে দেখতে পাচ্ছি না। কতটুকু শুনছে, কতটুকু প্রতিক্রিয়া হচ্ছে সেটা তার কাছ থেকে জানব। চর্চার স্টুডিওতে আজ আমাদের অতিথি মোহাম্মদ আম্মান। আম্মান, আপনি আহ, এই যে আপনি একা দাঁড়াচ্ছেন সড়কে একটা প্ল্যাকার্ড হাতে, হ্যাঁ, এই সিদ্ধান্তটা আপনি কবে নিলেন? এই সিদ্ধান্তটা হচ্ছে গত 10 দিন আগে, 11 দিন আগে। তো সীতাকুণ্ডে যে ছোট মেয়েটির গলা কেটে ফেলে দেওয়া হয়, তো এই নিউজটা যখন আমার সামনে আসে তখন আমি এই সংবাদটা দেখতেছিলাম আর নিজের ভিতরে কাজ করতেছিল যে আমি আর একটা মিনিট আমার বিছনায় বসে থাকা, আমার সোফাতে বসে থাকা আমার জন্য একটা কাপুরুষের মতো কাজ করবে। আমাকে এটা গিলে খাচ্ছিল ভিতর থেকে যে আজ নয় তো কখনো নয়। কারণ আমার বাবা মা সবসময় আমাকে শিক্ষা দিয়েছে যে প্রতিবাদী হও, তোমার সাথে কে আছে এটা পরে দেখো, নিজে আগে প্রতিবাদী হও, নিজে দাঁড়াও, পরে বাকিরা তোমার পিছনে দাঁড়ানোর সাহস করবে। ওই দিনই আমি আমার ঘরে পড়া কার্ডবোর্ডের মধ্যে লিখে মনের ভিতরে যা আসলো, মাথায় যা আসলো তাই লিখে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে অনেকেই অনেক কথা যখন আমি নামি তখন আমি চেয়েছি যে না, আমার পাশে 2-1 জন দাঁড়ালে হয়তো আমি আরেকটু বেশি সাহস পাবো। কিন্তু তাদের কাছে এটা ছিল লজ্জাজনক বিষয়। যখনই এসে ধর্ষণ বা ধর্ষিত লেখাটা যে কেউই দেখলো তাদের কাছে ছিল এটা লজ্জাজনক বিষয়। কিন্তু আমার ভিতরে আপনি আপনার বন্ধুদের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে এর আগের দিনও আমি কথা বলেছি যে আমি এভাবে নামতে চাচ্ছি। অনেকে বলল নাম, কিন্তু পাশে এসে দাঁড়াবো এটা কেউ বললো না। আবার অনেকে বলতেছে তোর কিন্তু লজ্জা করবে না। তো আমি আসলে নিজের কাছে লজ্জা না, আমি মানুষের চোখে লজ্জা দেওয়ার জন্য নেমেছি যে যদি আমি নামতে পারি তাহলে আপনারা কেন না। কারণ এ রাষ্ট্রের প্রত্যেকটা নারী আমার মা এবং বোন, মুরব্বীরা আমার নানি দাদি, আর একেবারে ছোটরা আমি আমার কি বলবো, আমার একবারে শিশুকন্যার মতো বললে দেখা যায়। তো তাদেরকে যখন একটা 6 মাসের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, একটা ভার্সিটি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে, একটা 4 বাচ্চার মাকে ধর্ষণ করা হচ্ছে, এগুলো যদি নিজের গায়ে না লাগে, নিজের মার সাথে হয়েছে এটা যদি মাথায় না আসে, নিজের বোনের সাথে যে হয়েছে এটা যদি মাথায় না আসে, তাইলে তো আমাদের ভিতরে সেই মনুষ্যত্ব নেই। তো আমার এই বিবেকে নাড়া দিয়েছে এবং আমি আসলে কতটুকু শাস্তি পাবে বা কতটুকু বিচার পাবো তার জন্য না, আমি প্রত্যেক দিন দাঁড়াই প্রত্যেকটা মানুষের চোখে লজ্জা দেওয়ার জন্য। মানুষের প্রতিক্রিয়াটা কি পাচ্ছেন? মানুষের প্রতিক্রিয়াটা অধিকাংশ বলতে গেলে আপ টু 70% মানুষ আমার সাপোর্ট দিচ্ছে। আমাকে বলতেছে যে হ্যাঁ বাবা, যা কাজ করতেছো ভালো করতেছো। ছোট ভাই বোনরা বলতেছে না ভাই আমি অনেক খুশি আপনি দাঁড়িয়ে আছেন। আপনি প্রথম কোথায় দাঁড়ালেন? আমি প্রথম জমজমেই, জমজমের সামনে, উত্তরা ঢাকা, এটা জমজম টাওয়ারের সামনে। আমি চুজ করতেছিলাম যে কোথায় দাঁড়ানো যায়। হুট করে আমার মাথায় আসলো যে সবচেয়ে গরম উত্তপ্ত এরিয়া হচ্ছে আমাদের উত্তরাতে জমজম, যেহেতু আমার বাসার কাছে। তো আমি হাতে এটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো প্রথম 10-15 মিনিট নিজের কাছে একটু সংকোচ হয়, কিন্তু এরপরের থেকে এই জিনিসটা আর আসে এর না। আগে কখনো আপনি এইভাবে প্ল্যাকার্ড হাতে বা অন্য কোনো ইস্যুতে বা হ্যাঁ, আমাদের উত্তরাতে একবার হচ্ছে পানিতে ময়লা ফেলা হয়। লেকের পানি, অনেক সুন্দর একটা লেক ছিল আমাদের, 3 নাম্বার হয়ে 5 নাম্বার হয়ে 7 নাম্বার সেক্টর, টানা 3টা সেক্টর। তো এখানে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে 7 নাম্বার সেক্টরের যে লেকটা এটা পুরোপুরি ভরাট হয়ে যায়। তখন আমি আরেকবার একা নেমেছি। তখন এর আগে আমি আমার বাবাকে বলছি, বাবা কি করা যায়? একই কথা যে তুমি আগে নামো, পরবর্তীতে কেউ যদি নামে তাইলে সে আমার ভাই হলো, আর যদি না নামে তাইলে তুমি সে জঙ্গলের সিংহ। তো এই কথাটা শুনেই আমি আগেও একা নেমেছি। পরবর্তীতে আমার ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে। কিন্তু এই বেলায় দেখলাম কি,
গত 11 দিন পরে গতকালকে গ্রুপে একটা গ্রুপ খোলা হয়, গ্রুপের মধ্যে 2টা বড় বোন এবং 2টা বড় ভাই আমাকে মেসেজ দেয়, টেক্সট দেয় যে ভাইয়া আমিও আপনার সাথে দাঁড়াতে চাই। তো আমি 10 দিন পরে সাড়া পেয়েছি 4 জনের, এটাই আমার জন্য অনেক কিছু, অনেক বড় বড় বিষয়। আপনি বললেন যে আপনি স্কুলের শিক্ষার্থীরা, আপনি স্কুলটা কোথায়? আমার পড়াশোনা হচ্ছে IES স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমি 6ষ্ঠ শ্রেণী থেকে আমি অষ্টম শ্রেণী পর্যন্ত ছিলাম, এবং পরবর্তীতে নবাব হাবিবুল্লাহতে আমি 9ম শ্রেণী থেকে কলেজ কমপ্লিট করি। আর এখন বর্তমানে হচ্ছে আমি তেজগাঁও কলেজের ডিগ্রির ছাত্র, 3rd ইয়ার। আচ্ছা, তো এই যে আপনার জার্নিটা 10 দিন পরে 4 জন আপনার সঙ্গে একসঙ্গে দাঁড়ানোর আগ্রহ দেখিয়েছে। আমরা চর্চায় আমরা রিপোর্ট করার সময় আপনাকে খুঁজে পেয়েছি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। ওটা রিপোর্টের জায়গা থেকে আমরা কথা বলেছি। আমাদের কাছে মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আপনি করছেন। এই যে সীতাকুণ্ডের যে শিশুটি, আপনার কি মনে হচ্ছে কোনোভাবে যে এই যে প্রতিনিয়ত আমরা কথা বলছি না, এক ধরনের আনুষ্ঠানিক বিবৃতির মধ্য দিয়ে সব শেষ হয়ে যাচ্ছে? আমরা সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট প্রকাশ করছি, কখনো মানবাধিকার সংস্কৃতির ফাউন্ডেশন, কখনো মহিলা পরিষদের যে টালি, যে এই মাসে এতজন ধর্ষিত হয়েছেন, এতজন নির্যাতিত হয়েছেন, এই ডেটাগুলো আমরা কেবল দিচ্ছি, কিন্তু আলটিমেটলি এটা কেউ শুনছে না। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা সংবাদ দেখি, ফোনে দেখি বেশিরভাগ, এখন সবার হাতে স্মার্টফোন, মানুষ টিভি থেকে সরে এসে ফোনে এসে পড়েছে। তো যখনই দেখি তখনের যতক্ষণ ভিডিওটা চলে ঠিক ততক্ষণ আমাদের খারাপ লাগে। আমাদের ওই 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিটের ওই সংবাদটুকু দেখার পরে আমাদের খারাপ লাগে। ওইটা স্ক্রোল করে নিচে যাওয়ার সাথে সাথে যখনই আমরা কোনো ফানি কন্টেন্ট দেখি, আমরা ভুলে যাই কি হয়েছে, আমার সে মার সাথে, আমার সে বোনের সাথে কি হয়েছে, আমরা 1 মিনিট পরেই ভুলে যাচ্ছি। সেজন্য আসলে এই ওইভাবে না দেখিয়ে আমি চাচ্ছি একবারে সামনাসামনি দেখুক মানুষ। আমি যখন দাঁড়াই তখন আমার সামনে দিয়ে যায়, এখন ঈদের সিজন, সবাই খুশি, সবাই শপিং করতে বের হয়েছে, সবাই বাচ্চাদের সাথে, কেউ পার্টনারদের সাথে, কেউ বা একা, কেউ বা গ্রামে নিয়ে যাবে তার মেয়ের জন্য, ছেলের জন্য। তো অনেক হাসি খুশির একটা মোমেন্টে যখন আমার হাতে সেই প্লেকার্ডটি দেখে, তার সাথে সাথেই তার চেহারায় মনে হয় যে ধূসর কালো অন্ধকার ছেয়ে এসেছে। আসলে আমি এই জিনিসটাই দেখতে চাই, এই জিনিসটাই চাচ্ছি যে তারা আমার এটা পড়ুক, পড়ে তাদের বিবেকে নাড়া দেখ যে না, সেও আমার বোন হতে পারত, সেও আমার স্ত্রী হতে পারত, সেও আমার মা হতে পারত, সেও আমার মেয়ে হতে পারত। শুধুমাত্র এই জিনিসটার জন্যই আমি ওখানে দাঁড়িয়ে থাকি। আমার কেন জানি মনে হয় যে আমার বোনেরা এই জিনিসটা পছন্দ করে না। অর্থাৎ যতগুলা নারী, আমি খুবই স্বল্প নারীর থেকে রেসপন্স পেয়েছি যে হ্যাঁ ভাই ভালো কাজ করতেছেন। অধিকাংশ নারীরাই হচ্ছে আমার প্লেকার্ড দেখার সাথে সাথে হয়তো মাথা নামিয়ে ফেলে, নাহলে চোখ সরিয়ে ফেলে, আমি জানি না কেন। কিন্তু আমি এতে খুশি যে অধিকাংশ পুরুষরা খুবই লজ্জিত, কারণ এই জাতিটা আমরা, এইটা পুরুষ জাতি যারা আমরা হচ্ছে হিংস্র প্রাণী হয়ে যাচ্ছি ধর্ষণের সময়। তখনই ওই যতগুলো পুরুষ আমার প্লেকার্ডের দিকে তাকায়, তারা মানে ভিতর থেকে সেই লজ্জাটা চেহারায় এসে পড়ে অটোমেটিক। এতেই আমি মানে খুশি যে না, আমি তাদের ভিতরে এই অনুভূতিটা আনতে পারতেছি। যতবারই কেউ কথা বলেছে এখন পর্যন্ত আপনার সাথে? আমার সাথে অনেকেই, বেশিরভাগ হচ্ছে যাদের মেয়ে আছে, আঙ্কেলরা আমার পাশে এসে দাঁড়ায় বলতেছে, বাবা তুমি যে কাজটা করতেছো এই কাজটা আর কেউ করার সাহস নাই আমার ভিতরেও নেই। যেমন গত পরশুদিন এই কথাটি একটা আঙ্কেল বলল, আর তার চোখে পানি এসে পড়ছে। সে আমার ঘাড়ে হাত রেখে বলতেছে, আমার তোমার বয়সী একটা মেয়ে আছে, আমার ক্লাস 9 পড়ুয়া একটা মেয়ে আছে, আমার দুইটি মেয়ে, আমি খুব ভয়ে থাকি, কিন্তু তোমার মতো ভাই যদি রোডে থাকে তাইলে আমার সেই ভয়টি কমে যায়। এই যে জায়গাটি, যে আমরা সবসময় যখন হচ্ছে নারী নির্যাতন বলি বা ধর্ষণের মতো একটা খুবই বড় ঘটনা আমরা দেখেছি যে ইয়াসমিন, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, কিন্তু ইয়াসমিন হত্যা বা ইয়াসমিনকে ধর্ষণ, সেটা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ কেঁপে উঠেছিল। তো আমরা এটা 90s
ঘটনা, এবং সেই সময়টাতে আসলে যে পরিমাণ প্রতিক্রিয়া হতো সুধী সমাজ থেকে একদম সাধারণ স্তর পর্যন্ত, সেটা এখন আমরা দেখি না। এক্ষেত্রে কোনোভাবে কি আপনার কাছে, মানে এটা আমার জানতে চাওয়া, যে কোনোভাবে কি আপনার কাছে মনে হয়েছে যে আমরা সব সময় নারীর অধিকারটাকে সবসময় চিত্রায়িত করতে চেয়েছি যে মা, বোন, এই জায়গা থেকে, অর্থাৎ আত্মীয় সম্পর্কটা না হলে যেন প্রতিবাদ করা যাচ্ছে না, নারী হিসেবে আমরা দেখতে পারিনি বলে কি এই ধরনের সংকটটা হচ্ছে? আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যতক্ষণ না নিজের ভিতরে আনবেন যে এই দেশের প্রত্যেকটা নারী আমার সাথে যুক্ত, প্রত্যেকটা পুরুষ আমার সাথে যুক্ত। যেমন প্রত্যেকটা মুসলমান বলে যে আমরা মুসলমান ভাই ভাই। যদি ভাই হয়ে থাকে তাহলে কিছুদিন আগে যে গাজীপুরে আগুন ধরে গেল, সামনে মানুষটির পুরো শরীর জ্বলতেছিল, দূরের থেকে ভিডিও করতেছে, আর সে যার কাছে যাচ্ছে সে দৌড় দিচ্ছে। আমার ভাইয়ের গায়ে যদি আগুন ধরতো তাহলে আমি কি দৌড় দিতাম? আমার ভিতরে এই জিনিসটা কাজ করতে হবে যে আমার মার গায়ে যদি অন্য কেউ হাত দেয় তাইলে কি আমি চুপ থাকতাম? আমার বোনের কাপড় যদি কেউ খুলে তাইলে কি আমি চুপ থাকতাম? আমার 6 মাসের মেয়ে কন্যাকে যদি আরেক পুরুষ খারাপ জায়গায় স্পর্শ করে, খারাপভাবে স্পর্শ করে, আমি কি চুপ থাকতাম? তো যতদিন না এই মানবতা নিজের ভিতরে আসতেছে, এই মন মানসিকতা নিজের ভিতরে আসতেছে, ততদিন আমরা পরিবর্তন হব না। আপনি এই যে দাঁড়ালেন বা এখনো দাঁড়াচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের তরফ থেকে কোনো ধরনের না, এসেছে? আমি যে জায়গায় দাঁড়াই ওই জায়গায় সর্বক্ষণই পুলিশ থাকে, ট্রাফিক পুলিশ। এবং তারা প্রথম 1-2 দিন আমাকে ডিসকারেজ বলবো না, বলতেছিল যে আপনি একাই, আর কেউ আসবে না, একা তো বেশিক্ষণ থাকতে পারবে না। কিন্তু সে 3য় দিন যখন দেখলো যে আমি এভাবেই আছি, এর পরের দিনও এভাবে, সে 7ম দিন বলল যে না ভাই, আপনি প্রত্যেক দিন আসেন, আমাদের ভালো লাগতেছে। তো তারাও দেখলাম, ইভেন গতকালকে যখন বাকি আমার 4 বড় ভাই বোনেরা আসলো, তখন আমি জাস্ট বললাম যে তাদেরকেও আলাদাভাবে একটা জায়গা দিতে হবে, বা তারা দাঁড়ালে কোনো সমস্যা হবে নাকি? তারা সাথে সাথে বললো কোনো সমস্যা নেই, আর তারা যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারে, আমরা আছি। তার মানে অবশ্যই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাপোর্টে আছে। এক ধরনের সহযোগিতামূলক আচরণ করছে। তো এই যে জায়গাটি, আপনি প্রথমে আপনার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে তারা দাঁড়াবে কিনা, কেউ সমর্থন দিল, কেউ আপনাকে বলল যে আপনাকে দাঁড়াতে বলল, কিন্তু তারা এলো না। এখন তাদের সঙ্গে কি কথা হয়? তারা কি অবশ্যই কথা হয়। তাদের প্রতিক্রিয়াটা কি এখন? আসলে জিনিসটা কি, আমি নিজ ইচ্ছায় কাউকে দাওয়াত দিচ্ছি না এই বিষয়ে। জাস্ট আমি আমার বন্ধু বান্ধবের সাথে আমি শেয়ার করেছি জিনিসটা প্রথমে, কিন্তু আমি দাওয়াত দিচ্ছি না কেন? আমি চাই যে আমি যেরকম নিজ ইচ্ছায় আমি এখানে দাঁড়িয়েছি, ডাকটা ভেতর থেকে আসুক। জি, ডাক্তার ভিতর থেকে আসুক, বাহির থেকে লোক দেখানো কাজ না করুক মানুষ। হ্যাঁ, আমি ডাক দিয়েছি, যেমন নামাজের মতো আমি আসেন পড়ি, কিন্তু আমার ভিতর থেকে না আসলো না, আমার ইমানে নাড়া দিল না যে না আমার সময় হয়েছে, আমার যেতে হবে। তো ওইভাবে লোক দেখানো কাজ আমার পছন্দ না। তো আমি চাইও না ঠিক এইভাবে আরেকজনকে আনি। সে আমারটা দেখার পরে যখন তার ভিতরে ওই প্রেরণা কাজ করবে বা ওই মানবতা কাজ করবে, তখন সে নিজের থেকে আসবে। তখন হোক তার জায়গা থেকে, আমার পাশে এসে দাঁড়াতে হবে এমন কিছু না। সে তার এলাকায় দাঁড়াক, সে তার গল্লির সামনে দাঁড়াক, সে সোশ্যাল মিডিয়াতে দাঁড়াক, যেখানেই দাঁড়াক, সে আমার এটা দেখার পরে তার ভিতরে কাজ করো, নিজের থেকে কাজ করো, নিজ অবস্থান থেকে দাঁড়ায়। আপনার মেয়ে সহপাঠীরা, তাদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? সবাই কম বেশি সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করতেছে। বেশিরভাগ হচ্ছে ফেসবুকে। আমার এই ভিডিওটা আমার ছোট ভাই একটা ভিডিও করে দেয় আমার। তারপরে এই ভিডিওটাই হচ্ছে প্রায় 2 মিলিয়ন 20 লক্ষ মানুষের কাছে ছড়িয়ে যায়। তো কম বেশি তারা হচ্ছে এটা শেয়ার করে এবং আমাকে মেসেজে বলে তুই যে কাজটা করতেছিস এটা খুবই সাহসের। তার মানে অবশ্যই তারাও এই জিনিসটা ভালোভাবেই দেখতেছে। আবার অনেকের কাছে আমি দেখছি যে খুবই লজ্জাজনক হয়ে দাঁড়াইছে জিনিসটা, যে তুই কিভাবে দাঁড়াইতেছিস, আমি এই জিনিসটার ব্যাপারে কিভাবে কথা বলতেছিস। ঠিক আছে, ধর্ষণ জিনিসটা তো এই জিনিসটা মানে একটা সোশ্যাল ট্যাবুর মতো একটা বিষয় কাজ করছে। তারা এই জিনিসটা ঢাকতে চায় যে না এইটা নিয়ে বলিস না, ভালো লাগে না, বা ঘৃণা লাগে এই জিনিসটা। তারা এটাও বলে যে না হোক, কিন্তু এটা নিয়ে হাতে দাঁড়াতেও তারা চায় না, যে না এটা তো ঘৃণিত একটা জিনিস। আসলে ঘৃণিত জিনিস ঠিক আছে, ঘৃণিত জিনিস কতক্ষণ আমি চুপ থাকবো?
আমি কতক্ষণ এটা নিয়ে কথা বলবো না, যদি না হতো তাইলে আমি এটা নিয়ে কথা বলতাম না, কিন্তু এটা অহরহর আপনার এই প্রত্যেকদিন যে হচ্ছে। ফিজিক্যালি আপনি যখন দাঁড়াচ্ছেন এবং সেখানে নারীদের তরফ থেকে আপনি যেটা বললেন আর কি, যে নারীরা আসলে খুব একটা মনে হচ্ছে পছন্দ করছে না বা মাথা নিচু করে চলে যাচ্ছেন, পার হয়ে যাচ্ছেন, তারা তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কেউ লজ্জা পাচ্ছেন হয়তো এই বিষয়টা। কিন্তু আমরা যখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঢুকে যাচ্ছি, আপনার কন্টেন্টটা চর্চাই যখন হচ্ছে আপনাকে নিয়ে আপনার বিষয়টা সামনে আনলো, তখন দেখা গেল সেখানে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে নারীরা কিন্তু আপনাকে সাধুবাদ জানাচ্ছে, বলছে যে প্রচণ্ড ভালো একটি কাজ করা হচ্ছে এবং আপনাকে প্রেইজ করা হচ্ছে সেখানে। তো এই যে তফাৎটা, হ্যাঁ, আপনি নিজেই বললেন যে আমরা আসলে যখন একটি দুর্ঘটনা বা একটা বাজে জিনিসের তথ্য যখন আমরা পাই সোশ্যাল প্ল্যাটফর্মে, তখন সেটার অ্যাটেনশন পিরিয়ড আসলে খুব অল্প সময় থাকে। তো এই যে দুটো জায়গার যে তফাৎ, যে ফিজিক্যালি আপনি সেই অর্থে হয়তো পাচ্ছেন না, এটার কারণটা কি? মানে আপনার কাছে কি মনে হয় নারীরা আপনাকে সামনাসামনি কেন ওইভাবে উৎসাহ দিতে পারছে না? এটা কি তারা মনে করছে যে এর সাথে দাঁড়ালে বা তারা কি এক ধরনের সোশ্যাল ট্যাবু, যেটা আপনি একটু আগে বললেন, সোশ্যাল ট্যাবু দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন বেশি? আসলে আমি আমি একজন পুরুষ, কিন্তু নারীদের ব্যাপারে যতটুকু জানি, তারা হচ্ছে কি, আনটিল আমার সাথে কোনো কিছু না ঘটে আম সেফ, তার মানে আমার এটা নিয়ে আর মানে একটা আগানোর নিরাপত্তা শঙ্কা তাদের মধ্যে কাজ করছে। জি জি এটা জি। একদম এই শহরের উত্তরার মতো একটা জায়গা হ্যাঁ, পর্যন্ত তাই। রাইট। তো আমি আসলে এটা বেশি দেখতেছি কারণ খুবই স্বল্প। আমি গত 11 দিনে আমি হাতে গোনা বলতে পারবো, হাতে গোনা 7 থেকে 8টা নারী আমার দিকে তাকিয়ে বা আমার ছবি তুললো বা বললো যে হ্যাঁ ভাইয়া ভালো কাজ করতেছেন। আর এ বাদে অধিকাংশই নারীরা এখন রোডে যাতায়াত করে, বেশিরভাগ ওই টাইমটাতে, কারণ শপিং ওরাই বেশি করে। বাকি নারীরা দেখে আরেকজনও দেখতেছে, বাস চলে যাচ্ছে। এটা নিয়ে আর মানে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা দেখছে হ্যাঁ প্রত্যেক দিন একটা করে নারী ধর্ষণ হচ্ছে, বাস শেষ। আচ্ছা, বা মুখ হয়তো খারাপ লাগতে পারে, মুখ চোখ কুচিয়ে নিয়েছে, ধর্ষণ লেখাটা আমি বুঝতে পারি যে সে উপরের থেকে পড়ে যখন আমার ওখানে ধর্ষণ বা ধর্ষিত লেখাটা দেখছে তখনই সে মাথা সরিয়ে নিচ্ছে। কিন্তু অন্য জায়গায় যখন প্রত্যেকটা পুরুষ এটা পড়তেছে, সে ধর্ষণটা পড়ার সাথে সাথে তার চোখ টলটল করতেছে, বা সে আয়সা বলতেছে ভাই ঘটনাটা কি। আমাকে অধিকাংশ মানুষ জিজ্ঞাসা করেছে ভাই ঘটনা কি, আপনি লিখেছেন এখানে 10 দিনে 7টা নারী ধর্ষণ, শূন্য বিচার, তাইলে ঘটনা কি আমি একটু জানতে পারি। বা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ না, তারা এসে জানার সে আগ্রহ দেখাচ্ছে, ভাই কোন জায়গায় কোন অঞ্চলে কি, আপনি বললেন যে 7 বছরের শিশু, এটা কোথায়। তো ইভেন রিক্সাওয়ালা, তারপরে অটো ড্রাইভার, ভ্যান ড্রাইভার, ইভেন তারা পর্যন্ত এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই ঘটনা কি। কিন্তু আমি কোনো নারীর ভিতরে এই জিনিসটা দেখিনি। না, একদিক থেকে তো সে সবচেয়ে বেশি আক্রান্ত এবং এই জায়গা থেকে হচ্ছে নারী আসলে সবচেয়ে বেশি ট্রমার মধ্যে এটাতে থাকে এবং নিরাপত্তা বোধের জায়গা, অনিরাপদ বোধ করার জায়গাটা তার মধ্যে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে এই যে প্রতিক্রিয়াটা দেখানোর জায়গা, আমরা কি আসলে এমন একটা সমাজ গড়ে ফেললাম যেখানে আসলে নারীকে আড়ষ্ট করে ফেললো ভীষণভাবে, যে সে ইভেন এক্সপ্রেস করতে পারছে না তার ইমোশন বলি বা তার ভাষ্যটা বলি, এই জায়গায় আমরা নিয়ে গেলাম কি? আমি বলি যে এখন বর্তমান জেনজি, আমি মনে করি না মানুষের ভিতরে ওই পরিমাণ বাকস্বাধীনতা নেই। অবশ্যই বাকস্বাধীনতা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে তারা এখন ট্রমাটাইজড, অনেক বেশি ট্রমাটাইজ। প্রত্যেক দিন দেশের মধ্যে যা ঘটতেছে আর যা যাচ্ছে ঝড় তুফানের মতো বলতে গেলে, নতুন নতুন সিজন আমাদের সামনে আসতেছে, হুট করে গরম, হুট করে বৃষ্টি। আসলে বিষয়গুলো হচ্ছে দুঃখ, বেদনা, এখানে দুর্ঘটনা, এখানে দুর্ঘটনা। একটা মানুষের উপর দিয়ে যখন এতগুলা জিনিস যায়, দেশের সাথে এতগুলা জিনিস ঘটতেছে, দেখতে পারে নিজের সমাজের সাথে, নিজের এই মানে কি বলবো মানবদের সাথে এত কিছু ঘটতেছে, তখন মানুষ ট্রমাটাইজ হয়ে যায়। বা এখন দেখা যায় কি কিছু অসাধু লোকজন গায়ে গায়ে ঘর্ষণ দেয় নারীদের। যেমন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে চকবাজারে, এক পুরুষ নারীদের
শরীরের সাথে স্পর্শ করে অপ্রীতিকর কাজ করতেছিল, তো তাকে ধরা হয়, মারধর করা হয়। তো এরকম নারীদের সাথে কিছু না কিছু হয়, এটা বা তারা বাস শিকার, থেকে হ্যাঁ, গণপরিবহন থেকে হ্যাঁ, শুরু করে সব সব জায়গায় জায়গায় কিছু না কিছু ঘটে, বা কুদৃষ্টি দিচ্ছে বোঝা যায়। কিন্তু একটা নারী বুঝতে পারে যে একটা পুরুষ তার দিকে কুদৃষ্টি দিচ্ছে, তখন সে ট্রমাটাইজড হয়ে থাকে। আর একটা নারী কিন্তু, একটা পুরুষ যখন ট্রমাটাইজড হয় খুব ইজিলি রিকভার হইতে পারে যদি গুড ফ্রেন্ডস, গুড ফ্যামিলি, গুড সারাউন্ডিং থাকে। আর একটা নারীর এই জিনিসটা অনেক লং টার্ম তাকে ট্রমা দিয়ে থাকে, যে কোনো কিছু। কারণ সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পরিবারও তাকে বলে যে তুমি কেন এভাবে চললে বা এভাবে করলে। রাইট। তো ফ্যামিলি সাপোর্টটা খুব কম পায় একটা নারী। আর একটা মেয়ে কিন্তু খুব কম শেয়ারিং হয় যে আমার সাথে এই জিনিসটা হয়েছে। একটা পুরুষ আমাকে রোডে টাচ করলো, আমি আমার বাবা মাকে যে বলবো কি বলবো না। আমরা হলে তখন সাথে সাথে কোনো না কোনো কিছু বলতে পারতাম। একটা পুরুষ মানুষ সাথে সাথে উগ্র মেজাজ হয়ে যেতে পারে, আবার ঠান্ডাভাবে আমরা বুঝতে পারি। কিন্তু একটা নারী ওই জিনিসটা মাথায় রেখে দেয়, আমার সাথে এটা হলো, আমি কার সাথে শেয়ার করব, কাকে বলবো। তো যখন তারা শেয়ার করতে পারে না, তখনই ভিতরে ভিতরে তাকে খেতে থাকে। তো এদিক দিয়ে বলবো হ্যাঁ, আসলে নারীদের উপর এক ধরনের ট্রমা চলতেছে। আর তারা আসলে এক্সপ্রেস করতে পারতেছে না যে তার সাথে কি হয়েছে, বা কেনই বা সে এই জিনিসটা পছন্দ করতেছে না, বা কেন বা সে দাঁড়াতে পারতেছে না। কেন আসলে আমরা পুরুষ, তো আমি এত কিছু জানি না নারীদের ক্ষেত্রে, কিন্তু যতটুকু বুঝতেছি যে তাদের কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগতেছে। আর তারা কিভাবে নিচ্ছে আমি জানি না, কিন্তু তাদের সাথেও, তাদের লাইফেও হয়তো কোনো না কোনো ঘটনা ঘটেছে এমন, বা তারাও চান না যে এবং কারোর সাথে ঘটুক, আমি এটা তাদের চেহারা দেখলে বুঝতে পারি। কিন্তু পুরুষ যারা দেখছেন, তারা হচ্ছে যতক্ষণ দেখছেন আমার এই লিফলেটটি বা প্লে কার্ডটি, তারা খুবই লজ্জা পাচ্ছে, কারণ আমরা এই একই জাতি, সেইও পুরুষ, একটা দায়বোধ করছে। হ্যাঁ ঠিক, ভিতরে সেই। তো এই যে ধরুন যে আমাদের এই যে পুরুষরা লজ্জা পাচ্ছে, হ্যাঁ, আপনি একা দাঁড়ানোর পরে আপনার এক্সপিরিয়েন্স বলছে যে আপনার চারপাশে যারা চলাচল করছে এর মধ্যে পুরুষরা লজ্জা পাচ্ছে, কিন্তু আমরা তো সেটা নিদর্শন দেখছি না। মানে প্রতি মাসে যখন একটা গণমাধ্যমের রিপোর্ট যদি আপনি দেখেন, এবং গণমাধ্যমে কোনগুলো রিপোর্ট হয় যেগুলো এক্সপোজ হয়, এর বাইরের গুলো তো আমরা পাই না আসলে। তো সেইখানেই আমরা দেখি যে যেমন ফেব্রুয়ারি মাসে আমার যদ্দূর মনে পড়ে 5 শতাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে কন্যা শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পর্যন্ত নানা বয়সী নারীরা আছেন। এবং সেক্ষেত্রে তাহলে এই মানে পুরুষের এই লজ্জাবোধটা তখন কোথায় যাচ্ছে আসলে, সে কি ভাবছে তখন? আমি পূর্বেও বলেছি যে আমরা যতক্ষণ স্ক্রোল করি আমাদের ভিতরে ততক্ষণই খারাপ কাজ করে। মানে আপনাকে যখন দেখছে আসলে ওই প্ল্যাকার্ডটা হাতে, ওই মুহূর্তটাতে কেবল লজ্জাবোধ। রাইট। সে পরবর্তীতে যখন সে অন্য আরেকটা মেয়েকে দেখলো, একটু শর্ট ড্রেসে দেখলো, তার মাথা আমার ওখান থেকে সে। আচ্ছা, শর্ট ড্রেসের প্রসঙ্গ যেহেতু এলো, যে আমরা প্রায়ই দেখি যে বিশেষত ধর্ষণের ঘটনাগুলোর ক্ষেত্রে ভিকটিমকে ব্লেম করার এক ধরনের কালচার, যে তার পোশাক ঠিক ছিল না। হ্যাঁ, এটা আমরা খুব রেগুলার দেখি এবং এটা নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনা হয়। হ্যাঁ, যে আমরা গতকালও দেখলাম যে একজনকে শোকজ করা হয়েছে সাময়িকভাবে, ইউনিভার্সিটি থেকে করা হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটির ঘটনা। এবং সেখানে বলা হয়েছে যে অমুক নারীকে অশ্লীলভাবে গালিগালাজ করার কারণে তাকে এই শোকজটা করা হয়েছে। কিন্তু আমরা সেটার কমেন্ট বক্সে গিয়ে দেখলাম নারীটি কী করেছিল সেই প্রশ্ন করতে প্রতিনিয়ত। হ্যাঁ, নারীটি কী করেছিল? নারীটি একটি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং সেই আন্দোলনে যুক্ত থাকার কারণে তাকে আক্রান্ত করেছে সেই সম্পর্কিত যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে তার একজন গালিগালাজ করেছে, রেপ করার হুমকি দিয়েছে, এই ধরনের ঘটনা আমরা দেখেছি। তো এই যে ভিকটিম ব্লেমিংয়ের যে জায়গাটা, সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন বাস্তব জীবনেও তেমন। তো এটাকে আপনি কিভাবে? আমি আসলে রেপের সাথে ড্রেসের কোনো মিল বা সামঞ্জস্য পাই না। যেমন যদি শর্ট ড্রেস পরা মেয়েরা রেপ হতো, তাইলে আমি মনে করি না, যতগুলো আমি রেপের দেখি আমার সামনে আসে, আমি নিউজ পাই, একটা নারীও শর্ট ড্রেস পরা ছিল। আমি একটা নারীকেও আমি দেখি নেই সে তার ড্রেসের কারণে সে রেপ হয়েছে। মাদ্রাসার ছাত্রী, বোরকা পরা, চোখ বাদে কিছু দেখা যায় না, ধর্ষিত হয়েছে। 7 বছরের শিশু, তার পোশাকের কি প্রশ্ন? 6 মাসের শিশু,
সে তার শরীরে যদি পোশাক নাও থাকে আর যদি সে পুরোপুরি কাপড় দিয়ে ঢাকাও থাকে, কি যায় আসে? ওই শিশু 80 বছরের নারী, যে নানি দাদির বয়সী, তো তার শরীরে যদি একটা কাপড়ও পেঁচানো থাকে আর যদি কাপড় নাও থাকে, সে আমার নানি দাদি। তো তা আমি মনে করি না পোশাকের কারণে ধর্ষণ হয়। কারণ আমি এ পর্যন্ত যতগুলা দেখেছি, খুব কম, খুবই স্বল্প। আর বেশিরভাগ বাংলাদেশে না, আমি ইন্ডিয়াতে এই রেপ কেসগুলো দেখেছি যে হ্যাঁ, শর্ট ড্রেসের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে বা খুবই অল্প কাপড় পরা ছিল এরকম। কিন্তু বাংলাদেশে আমি খুব কম দেখেছি, আমি দেখিই নেই বলতে গেলে। বেশিরভাগ হচ্ছে এমন এমন মেয়েগুলো আর এমন এমন কাপড় পরা যেগুলো আপনি মানে কি বলবেন, কেন কেন মানে ভাষা নেই তো, এখন আর ভাষা আসতেছে না। আপনি কাপড়ের দোষ দিতেছেন, আমি ওই নারীকে আমি ধর্ষণ হইতে দেখিনি, তাকে দেখে উত্তেজিত হয়। এটা বলতে পারেন যে একটা ছোট কাপড়ের বা অল্প ড্রেস পরা নারীকে দেখে আরেকটা পুরুষ উত্তেজিত হয়, কিন্তু এই উত্তেজনা আরেকজনের উপর প্রয়োগ করে। আমি ওই নারীকে দেখিনি যে ওই নারীকে সে ব্যাড টাচ করছে, তাকে দেখছে, বাস ওই পর্যন্তই। না, উত্তেজিত হলে কি জোর খাটানো যায় কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন। আসলে হচ্ছে কি, এটা নিজেকে প্রশ্ন করতে হবে। এটা আমি বলতে পারি না আজকের থেকে, আমি এই ব্রডকাস্টে বলতে পারি না কালকের থেকে কোনো পুরুষ ধর্ষণ করবে না আমার এটা দেখার পরে, এটা হবে না। আমার এমনও আছে যে আমার এই ব্রডকাস্টটা দেখেছে, সে পুরো ভিডিওটা দেখেছে, দেখার পরেই তার মাথা নষ্ট হয়ে গেছে বা সে এমন কিছু একটা চিন্তা ভাবনা আসলো বা নেশাগ্রস্ত হয়ে গেল, সে আরেকটা নারীকে একটু পরে ধর্ষণ করলো। মানে আমি বলতে পারি না যে করতে পারে না, হইতেই পারে। তার মানে এটার কারণ যে ওই নারীরা ড্রেস, তা না। আচ্ছা, এই যে আমরা যেটা দেখি যে ধরুন বাল্য বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সরকারের তরফ থেকে বহু বছর ধরে আসলে এটা নিয়ে কাজ করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে, কিন্তু বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলের যেসব খবর আমরা পাই, সেসব জায়গায় দেখা যায় যে ওই যে অনিরাপদ বোধের জায়গা থেকে দেখা গেল যে স্কুল পড়ুয়া মেয়েকে হচ্ছে বিয়ে দিয়ে দিচ্ছে, যে এক ধরনের এটা। বা আমরা দেখেছি যে যখনই বাংলাদেশের বিভিন্ন সময়ে যে অন্য জাতিগোষ্ঠী, ধর্মীয় বিবেচনায় হোক বা অন্য জাতিগোষ্ঠী হোক, যারা সংখ্যায় কম, তারা যখন হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগেছে, তখন দেখা গেছে তাদের মধ্যে এই প্রবণতা বেড়ে গেছে। তো এই যে জায়গাটা, এটার ক্ষেত্রে আসলে সরকার কি করতে পারে? সরকার এত বছর চেষ্টা করেও কেন পারলো না? আসলে ওই পরিমাণ উদ্যোগ থাকা লাগবে। আমি বলেছি যে হ্যাঁ, বাল্যবিবাহ হবে না, কিন্তু আমি এটাকে ঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কোনো কাজ করলাম না। আপনি খেয়াল করেন, আমরা হচ্ছে মেজর ডিস্ট্রিক্টগুলা বা মেজর এরিয়াগুলাতেই বেশিরভাগ হচ্ছে সরকারি কাজ করি বা ওই জায়গায় উদ্যোগ নিই। যেমন আমি এই লিফলেটটা নিয়েছি সবচেয়ে গরম জায়গা উত্তরার জমজমের সামনে। আমি কিন্তু আমার সেক্টরে বা আমার গল্লিতে আমি এটা নিইনি। কেন নিইনি? কারণ ওই জায়গায় মানুষজন কম, আর ওই জায়গায় আসলে আমার দরকার ছিল ওখানে নেওয়া, কারণ অধিকাংশ অশিক্ষিত মানুষ ওখানে বস্তির পাশে, তাদেরকে দেখানো দরকার ছিল আমার এটা। কারণ তাদেরকে দিয়েই ভুল কাজ বেশি হয়, শিক্ষিত মানুষরা ভুল কাজ করে না। কিন্তু আমি দাঁড়াচ্ছি কোথায়? ভুল জায়গাটায় দাঁড়াচ্ছি, শিক্ষিত মানুষদের মাঝে। তো আসলে হয় কি, ঠিক এরকম আমি যেরকম যে ভুলটা করেছি, এই ভুলটাও একইভাবে কোনো আইন প্রণয়ন হলে, এটা সর্বপ্রথম ঢাকাতে এখানে ওখানে মেন সিটিতে, শহরে আমরা সদরের বাহিরে কেন যাচ্ছি না? সদরের বাহিরে যেখানে এখনো মানুষ অনেকে আছে 8 পাসকে অনেক বড় পাস মনে করে, 8 পর্যন্ত পড়াশোনা হিউজ, জেএসসি বা এসএসসি শেষ, ওর আর পড়াশোনা করা লাগবে না, এই মেয়ে অনেক বড় হয়ে গেছে, এই মেয়ে শারীরিক এবং জ্ঞানে ভাবে মানসিকভাবে অনেক বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। যেমন গতকালকেই আমি নিউজটা ঘরে ঢুকেই আমার সামনে নিউজটা এলো। এটা হচ্ছে মেয়েটির বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে, তারপরে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়তো জামাই মারা গেছে। জামাই মারার পরে এই মেয়েটাকে বলতেছে এলাকার ছেলেপেলে টিচ করতেছে এবং বলতেছে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে। বাবা এটা নিয়ে প্রতিবাদ করতে গেছে, বাবার গায়ে হাত তুলছে, আর বাবা এখন মেডিকেলে। তাহলে মেয়েরা যাবে কোথায় যেখানে বাবারাই সেফ নাই?
অ্যাজ এ ফাদার হচ্ছে বলা হয় যে প্রোটেক্টর, গার্ডিয়ান, ঠিক আছে? তো ওই গার্ডিয়ানই সেফ নেই, তারাই মার্কে। এর আগেও কিশোরগঞ্জে মেবি আমি এই ঘটনাটা দেখলাম যে মেয়েকে টিচ করা হয় স্কুলে যাওয়া আসার সময়, বাবা যে প্রতিবাদ জানায় বাবাকে মারধর করা হয়। এই যে জায়গাটা যেটা আপনি মাত্রই বললেন, আমি এই পয়েন্টটাতে একটু ডিফার করব। কোন জায়গাটায়? সেটা হচ্ছে যে মানে শিক্ষার সাথে আসলে নির্যাতন প্রবণতার আসলে আমরা তো দেখেছি যে বাংলাদেশে আসলে লুটতরাজ বলেন বা সরকারি প্রকল্পের টাকা মারা বলেন, ঘুষ কারা খায়? শিক্ষিত সার্টিফিকেট, সেই শিক্ষার সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া বা বড় কর্তার চেয়ারে বসা লোকটাই তো আসলে ঘুষ খাচ্ছে। সো অন্যায়টা তো আসলে শিক্ষার সাথে মানে এইটার জায়গাটাতে যে একইভাবে আমরা দেখেছি যে বড় বড় মানুষের, যারা সমাজে খুবই প্রতিপত্তি নিয়ে চলেন, যারা খুবই সম্মানিত ব্যক্তি, সেই সব মানুষের ঘরে গৃহকর্মী নির্যাতন, গৃহকর্মীকে রেপ করা, এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আসলে মানে এই যে আপনাকে যেভাবে আপনার পরিবারে বাবা মা আপনাকে বলেছে যে একাই প্রতিপাদে যাও, সেই যে আপনার নির্মাণটা তো হয়েছে আসলে আপনার বাবা মার। আপনার বাবা মা আপনাকে পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে আসলে আপনি আজকের আম্মান। তো আপনি যে একা দাঁড়ানোর যে সাহস বা যেই জায়গাটায় আপনি পৌঁছেছেন, সেটা আসলে স্কুল কলেজ আমাদের কতটুকু শিখিয়েছে এটা আমি বলতে পারবো না। কারো কারো সৌভাগ্য যদি থাকে সেরকম শিক্ষক হয়তো পেয়ে যান, কিন্তু বাংলাদেশে এইটার সংখ্যা সম্ভবত খুব কমে যাচ্ছে। যে কিন্তু সবচেয়ে বেশি অনুপ্রেরণা সম্ভবত পরিবার থেকে আসে। এই যে পারিবারিক শিক্ষা, এখানে কি বড় ধরনের কোনো ঘাটতি হচ্ছে কিনা? অবশ্যই এই ঘাটতিতে সবচেয়ে বড় ঘাটতি। আসলে আমি যদি আমার মেয়েকে বলি যে না তুমি বেরোতে পারবে না ঘরের থেকে, ও বললো যে বাবা আমি আরো পড়াশোনা করতে চাই, না করতে পারবে না, তোমাকে বিয়ে দিব অল্প বয়সে। বিয়ে দেওয়ার পরে যখন অন্যের সংসারে গেল, এরপরও মেয়েরা বাবার কাছে আসে যে বাবা আমি তো চাকরি করতে চাচ্ছি, ওকে দিবে নাকি, তুমি কথা বলো। না, তোমার জামাই যা বলে তা করো। সে দেখা যায় মা হওয়ার পর্যন্ত সে একটা যে সার্ভেন্ট হয়ে থাকে, ঘরের মেড হয়ে থাকে, কাজ করা বাদে তার আর কোনো কাজ নাই, তার বাচ্চা পালো বাদে কোনো কাজ নাই। তার সাথে যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে সে আর মুখ খুলতে পারে না, তার কারণ ফ্যামিলি তো বন্ধ করে রেখেছে যে তুমি বলতে পারবে না আমার সামনে কোনো কিছু, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমাকে ছোটবেলা থেকে কিছু বলতে দিইনি, চুপ চুপ চুপ। তো তোমরা তো বাবা মার কাছেই বলতে পারো নাই, তোমরা আবার স্বামীর কাছে বা সন্তানের কাছে কি বলবা, বা সমাজের কাছেই বা কি বলবা? শিক্ষাটা তো ঘরের থেকেই। হ্যাঁ মা তুমি বলো, আমি শুনতেছি, কি হয়েছে তুমি বলো, আমি ওটার বিচার করব, আমাকে সব কিছু বলো, তোমার মার সাথে শেয়ার করো, আমার সাথে শেয়ার করো। যখন তারা ওরকম শেয়ারিং হবে, ওভাবে ভিতর থেকে সব কিছু প্রকাশ করতে পারবে, তখন সে রোডে তখন আরেকটা পুরুষ তাকে টাচ করার সাথে সাথে আন্দোলন করতে পারবে, ওখানেই সে চটকনা দিতে, থাপ্পড় দিতে পারবে ওই পুরুষকে। হ্যাঁ, সাথে সাথে করতে পারবে, কারণ তার বাবা তাকে ছোটবেলা থেকে প্রতিবাদী করে তুলেছে। হ্যাঁ তুমি প্রতিবাদ করো, তোমার সাথে ভুল হয়েছে তুমি করো, তোমার এখানে ব্যথা পেয়েছ দেখে বাবাকে দেখাও, বলো। কিন্তু আমরা বলি চুপ, কাঁদা যাবে না, বলা যাবে না, ঘন্টার ভিতরে থাকো, ঘরের থেকে বের হও না। উষ্টা খেয়েছো, ব্যথা পেয়েছো, ঘরের থেকে বেরোছো কেন? আরে ঘরের থেকে বের হও, তুমি পা ছিলে ফেলো তাও বের হও, উঠো, দাঁড়াও, প্রতিবাদী হও। এগুলো হচ্ছে আমাদের মেন শিক্ষা। এই শিক্ষাটাই আমরা দিই না, সেজন্যই নারীরা চুপ, নারীরা কিছু বলে না। আসলে ছেলেদের ক্ষেত্রে ছেলেরা হচ্ছে একটা বয়সে যে আমরা দায়িত্বশীল হয়ে যাই, বেশিরভাগ হচ্ছে 18-র পর, 18 বলবো না আমি, 18 পর্যন্ত বাংলাদেশে কম বেশি ফ্যামিলি সাপোর্ট দেয়, কিন্তু 20-এর পর থেকে 25 পর্যন্ত এই 5টা বছর, তো ছেলেরা এই টাইমটাতেই তাদের মাথা ভিতরে যত ধরনের খারাপ জিনিস ভালো জিনিস উভয় মিলে এটা ডগা খিচুড়ি করে ফেলে। যেমন প্রেশার, ফ্যামিলি প্রেশার, বয়স হয়ে গেছে, বাবার থেকে তো আর হাত খরচ নেওয়া যায় না, কিন্তু আমি তো নেশাপানির সাথে যুক্ত, তাহলে কি করব? চুরি করি, ঘরের থেকে চুরি করি, বাইরের থেকে চুরি করি। তার ভিতর সে একটা প্রকৃত চোর হয়ে গেল। তারপরে হচ্ছে সে ওই বয়সটাতে 20 থেকে 25 পর্যন্ত তার ভিতরে সে নারী নেশা, সে নারীদেরকে দেখে এরকম, তার বন্ধু বান্ধব তাকে সাপোর্ট দিল না, উল্টা আরো উৎসাহিত করলো, হ্যাঁ কর এটা। তখন থেকে সে এই যে ধর্ষণের সাথে যুক্ত,
করে ফেলছে, একবার করে ফেলছে, তার ভিতরে মজা এসে পড়ছে। আর দেশের আইন হচ্ছে কি, আমি ঢুকবো 6 মাস পরে বের করে ফেলবে, অর্থ সম্পদ দিয়ে বের করে ফেলতেছে, সমস্যা কি, আমি আমার দৈহিক চাহিদা পূরণ করি। তো আসলে ছেলেদেরকে আমি বলবো এই 20 থেকে 25 বছর, এই 5টা বছর ভাই তুই কন্ট্রোলে থাক। এই 20 থেকে 25 বছরে সে যে আচরণটা করছে সেটা তো তার আসলে বেড়ে ওঠার সাথে যুক্ত। সেই সময়টাতে আসলে যদি পরিবারের জায়গা থেকে বা সমাজের জায়গা থেকে, পরিবার তো সবচেয়ে ঘনিষ্ঠ জায়গা, তারপরে সমাজ, তো পরিবারের জায়গা থেকে যদি তাকে নারীকে দেখার দৃষ্টিভঙ্গির জায়গায় যদি কোনো করে, সেক্ষেত্রে কি বদল আসতে পারে? এটা আসলে ছোটবেলা থেকেই দিতে হবে। যেমন আমার ফ্যামিলি, আমি কিন্তু ক্যান্টনমেন্ট, আমি ছোটবেলাতে ক্যান্টনমেন্টে পড়াশোনা করছি চট্টগ্রামে, গার্নার্স ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। তো এই জায়গায় কম্বাইন ছিল। আমি এই আরেকটা জিনিস, এটা পরে আসতেছি, যে কম্বাইনের যে জিনিসটা, তো আমাদের কম্বাইন ছিল। তো মেয়েরা আমাদেরকে বয়ফ্রেন্ড ডাকতো, আমরা গার্লফ্রেন্ড ডাকতাম। আর আমি যখন এই জিনিসটা চট্টগ্রামের থেকে ঢাকায় এসে বলি, মানুষজন আমার উপর হাসে, কি বলে? তা আমি বলতেছি কি বলে মানে, ছেলেকে কি বলে বয়, ফ্রেন্ডকে কি বলে বন্ধু, তাহলে ছেলে বন্ধুই তো বয়ফ্রেন্ড। আমাদেরকে এইভাবে শেখানো হয়েছে ছোটবেলায় ক্যান্টনমেন্টের ভিতরে। মেয়েদেরকে গার্লফ্রেন্ড বলতেছি কেন, মেয়ে বান্ধবী, আমরা একসাথে ছিলাম, ভাই বোনের মতো, ও আমার ঘাড়ে হাত দিয়ে আমি ওর ঘাড়ে হাত দিই, ঠিক আছে। আমাদের ভিতরে মানে ওই জিনিসটা আসে না যে ও একটা মেয়ে, অপোজিট জেন্ডার, ভিতরে ওই কিউরিয়াসিটি কাজ করতো না আমাদের। আর ওকে তো দেখি, ও তো আমার বোনের মতো বা ফ্রেন্ডের মতো, দিয়ে দিছি ছেলেদের মতো থাপড় দিয়ে দিছি পিঠে, ও দিয়ে দিছে আমাকে। তো আমরা এইভাবে বড় হয়েছি, তাই আমাদের ভিতরে ওই জিনিসটা আসে নেই যে অপোজিট জেন্ডার, ওর ভিতরে এমন কিছু আছে যেটা আমার দেখতে হবে, বা তার সাথে এমন কিছু একটা আমার যেতেই হবে, করতেই হবে, এমন কিছু আমাদের কখনো আসেনি। তো আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমি কম বেশি দেখেছি যতগুলো কম্বাইন ইয়ে আছে, ইনস্টিটিউট আছে, প্রত্যেকটার মধ্যে ছেলে মেয়েদের ভিতরে এরকম, তারা খুবই ফ্রেন্ডলি, তাদের ভিতরে আসে না এই জিনিসগুলা, যে ধর্ষণ বা তাকে খারাপ নজরে দেখা না। আমি দেখলাম ছেলে মেয়ে উভয়, ভাই বোন তুই তাকারির মধ্যে আছে, যেটা আমরা ভার্সিটি লেভেলে যাই পাই। কিন্তু এর আগ পর্যন্ত যে আমরা ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত একটা লং টার্ম, অলমোস্ট 14-15 বছর, এই 15 বছর আমাদের ভিতরে ওই জিনিসটা কাজ করতে থাকে যে ও একটা মেয়ে, আমি একটা ছেলে, কি না কি, কেন ওকে আমাদের থেকে দূরে রাখা হচ্ছে, কেন ওর হচ্ছে মর্নিং শিফটে, আমার হচ্ছে ডে শিফটে, তখনই ওর ভিতরে কাজ করতে থাকে। তো আমি ক্যান্টনমেন্টের ভিতরে যে কোনো মেয়ের সাথে কথা বলতাম, দৌড় দিয়ে যে হাত ধরে, এই শোনো, কথাটা শোনো। কিন্তু আমি যে ঢাকায় আসার পরে দেখলাম একটা ছেলে আরেকটা মেয়ের সাথে কথা বলবে, তাতে বিশাল সংকোচ, তা আরও 2টা ছেলে পাঠাচ্ছে, এই ওকে ধর, ওকে আটকা, বল ভাইয়ারে পাঠা, এই নাম্বার পাঠা। তার মানে কি, আমরা জিনিসগুলো কমপ্লিকেটেড করে রাখছি, আমাদের সমাজটাই আমরা কমপ্লিকেটেড করে রাখছি, যে না ওইটা অপোজিট জেন্ডার, তার সাথে আমার ওইভাবে চলতে হবে, ওইভাবে কথা বলতে হবে, ওইভাবে আমরা জিনিসগুলো ফ্রি করতেছি। মানে এই কম্বাইন এডুকেশনটা আসলে হচ্ছে প্রায় বন্ধের দশাই, এখন খুব কম জায়গাতে আসলে কম্বাইন এডুকেশন আছে। এটা একটা কারণ আপনি বলছেন যে এইটা পারস্পরিক বোঝাপড়া, চেনা জানার জায়গায় একটা বড় বাধা হয়ে গেছে, এবং যেটা আসলে অপরাধ প্রবণ করার ক্ষেত্রেও ভূমিকা রাখছে। আচ্ছা, তো এই যে আপনি আসলে প্রশ্ন তুলেছেন সরাসরি যে বিচার শূন্য কেন আসলে? কারণ এই পর্যন্ত মানে আম্মানের মতো কেউ দাঁড়াচ্ছে না বারবার, মানে আন্দোলন হচ্ছে না বলে বিচার শূন্য নাকি? বিচার শূন্য বলতে, আমার এখনো একটা ধর্ষিত হয়েছে, তার বাবা মা এসে বলে নাই আমি খুশি, কারণ আমার মেয়ের আমি বিচার পেয়েছি, সেজন্যই বিচার শূন্য। কোনো নারীর হাজবেন্ড এসে বলে নাই আমি খুশি, কারণ সে বিচার পেয়েছে, সেজন্য বিচার শূন্য। কোনো পিতা এসে বলে নাই আমার মেয়ের ধর্ষণের বিচার পেয়েছি, কোনো ছেলে এসে বলে নাই আমার মার ধর্ষণের বিচার পেয়েছি, আমি খুশি। যতদিন তারা না খুশি হচ্ছে, তাদের ধর্ষকরা যতদিন না ফাঁসিতে ঝুলানো হচ্ছে, তাদের চোখ থেকে সে খুশির মৃত্যুদণ্ডের বিধান তো আছে আমাদের, দেওয়া হয় না তো। আচ্ছা, দেওয়া হয় না। কয়জন পেয়েছে? কয়জন? স্বল্প 1-2 জন, দেখানোর জন্য যে ভাই এখন দেশে বেশি হয়ে যাচ্ছে, মানুষজন তো রুখে দাঁড়াবে এই অবস্থা, আমার মতো আম্মান আরো 10টা দাঁড়ানোর অবস্থা, এখন একজনকে ফাঁসি দিয়ে বন্ধ কর, বা বল যে হ্যাঁ যাবজ্জীবন কারাদণ্ড থাকে, তাও ঠান্ডা রাখ, দেশের পরিস্থিতি ঠান্ডা রাখ, আমাদের বিচার মানে সিচুয়েশন ট্যাকেলের সঙ্গে হচ্ছে বিচার বিভাগ যুক্ত হয়ে গেছে, রাইট। আচ্ছা,
আমরা আশা করব আম্মান আপনার এই প্রতিবাদ জারি থাকবে এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আসলে যাদের কাছে আপনি কথাটি পৌঁছাতে চান সেই সমাজের পুরুষদের কাছে এবং নারীদের কাছে, পরিবারগুলোর কাছে এবং সবচেয়ে বড় কথা রাষ্ট্রের কাছে, রাষ্ট্র কানের পানিটা সরবে অন্তত, তারা অন্তত শুনবে, বিচারের যে দীর্ঘসূত্রিতা সেটা কমবে। আম্মান অনেকগুলো কথা বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন কতগুলো। একটা হচ্ছে যেই কম্বাইন্ড এডুকেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ছোট থেকেই একসাথে বেড়ে ওঠা ছেলে মেয়ে একসঙ্গে, এই পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা আমরা নষ্ট করে দিয়েছি। দ্বিতীয় যেটা বললেন সেটা হচ্ছে ওই যে খুবই শর্ট পিরিয়ডের যে কনসেন্ট্রেশন, আমাদের যে মনোযোগটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেই সোশ্যাল প্ল্যাটফর্মের মনোযোগটা আমাদেরকে বলে দিচ্ছে যে আসলে আমরা কোনো কিছুতে ওই যে উনি একটা উদাহরণ দিলেন যে একটা হয়তো দুর্ঘটনা বা একটা খারাপ সংবাদ আমরা হয়তো 1 মিনিট ধরে দেখছি, তারপরে চলে যাচ্ছে এমন একটা রিলসে স্ক্রল ডাউন করার পর যেখানে একটা জোকস আছে আপনার জন্য অপেক্ষায়। সেই জোকসে তারপর আপনি হেসে উঠছেন, আপনার কান্না শুকিয়ে যাচ্ছে এবং সেটার মধ্য দিয়ে আপনি ভুলে যাচ্ছেন সমাজে আসলে কত কি ঘটে যাচ্ছে। পাশাপাশি এই যে পরিবারের মধ্য থেকে যে শিক্ষা উঠে আসা, পরিবারকে আসলে আগে ভূমিকা নিতে হবে, তার ছেলে সন্তানকে বোঝাতে হবে আসলে নারীকে সে কীভাবে দেখবে, কোন দৃষ্টিতে দেখবে, এবং সেই পরিবারের মেয়ে শিশুটিকে বলতে দিতে হবে যে তুমি সব কিছু যা ঘটবে সেটা তুমি আমাকে জানাতে পারো, আমি তোমার পাশে আছি সব সময়, এবং যখন যা ঘটবে তোমার সাথে যদি অন্যায় হয় তুমি প্রতিবাদ করো। আম্মান একা দাঁড়িয়েছেন, 10 দিন দাঁড়ানোর পরে তার সঙ্গে আরও 4 জন যুক্ত হয়েছেন, তার বন্ধুরা তাকে সমর্থন দিচ্ছেন দূর থেকে। আমরা চাইব, আমরা আশা করব এই সমর্থন আরও বাড়বে এবং এই যে বক্তব্যটি, সেই সীতাকুণ্ডের সেই গলায় ছুরির দাগ নিয়ে গলা কাটা অবস্থায় নেমে আসা যে শিশুটি, যা দিয়ে আম্মান নড়ে উঠেছিলেন, যার পরদিন তিনি নেমে গেছেন রাস্তায়, সেই শিশুটির মতো আর কেউ আক্রান্ত হবে না, অন্তত আক্রান্ত হওয়ার সংখ্যাটা কমে আসবে। চর্চার সঙ্গে যুক্ত থাকুন, এ বিষয়ে আপনাদের মন্তব্য জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।